সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। তীব্র গরমে একদিনের মাথায় বন্ধ মাধ্যমিক স্কুল ও কলেজ, খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ বন্ধের পর প্রাণচঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম দিনে উপস্থিতি ভালো, তবে চিন্তিত অভিভাবক। মার ফেললে পুষ্টির সাথে চাল অপচয় হয় 16%, বসা ভাত খাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল 29 প্রতিষ্ঠান, কারখানায় শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ। দেশের কয়েকটি এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ এবং কিছু এলাকায় বইছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় হিট অ্যালার্ট আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে আগামীকাল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সকালে ক্লাস হয়। প্রাথমিক বিদ্যালয় খোলা রেখেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। টানা কয়েকদিনের প্রচণ্ড তাপপ্রবাহে পড়ছে রাজধানী সহ সারা দেশ। এর মধ্যে কড়া রোদে সবচেয়ে বিপাকে পড়েছে রিকশা চালকেরা। এ পরিস্থিতিতে 35,000 রিকশা চালককে ছাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রবিবার এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে এই রিকশাওয়ালাদেরকে একটি করে ছাতা, 12টি করে ওরসালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি। তীব্র গরমের মাঝে ছাতা পেয়ে খুশি রিকশা চালকেরা। ঢাকা শহরে অনেক গরম, ছাতাটা দেওয়ার কারণে আমরা অনেক উপকার পাইছি। এখন তাতে ধন্যবাদ দেওয়া যায়, মানে ছাতা দেওয়ার কারণে। এদিকে গরম অব্যাহত থাকায় আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন কিন্তু আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি 72 ঘন্টার জন্য। তবে এখনকার যে অবস্থা, আসলে তাপপ্রবাহটা কিন্তু এই সময়ের জন্য স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাপপ্রবাহ থাকবে। তবে অস্বাভাবিক যে ব্যাপারটা, যে বিষয়টা আমরা দেখি, সেটা দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ। আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী খুব সহসাই স্বস্তির খবর নেই বলে জানান তিনি। এই তাপপ্রবাহটা প্রশমনের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। এই মাস এখন পর্যন্ত কোনো সুখকর খবর নেই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ের বা তাপমাত্রা কমা। গত 19 এপ্রিল প্রথমবার সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আবহাওয়া সতর্কবার্তার মেয়াদ বাড়ানোর মধ্যেই রবিবার খোলে সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর স্কুলগুলোয় শিক্ষার্থী উপস্থিতি ছিল বেশ, তবে অভিভাবকরা কিছুটা চিন্তিত। দীর্ঘদিন ছুটির পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। দাবদাহের কারণে হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে ক্লাস। প্রথম দিন রাজধানীর স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ ভালো। ঈদের ছুটি শেষে 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপদাহের কারণে তা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের কাছে তীব্র গরম যেন তুচ্ছ। স্কুলে ফ্যানের ব্যবস্থা ছিল, অনেক স্বস্তিকর লাগছে। ভালো লাগছে, অনেকদিন পর যেহেতু স্কুল করলো। আমাদের নিজেরটা নিজে বুঝে নিতে হবে। এখন প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তো আর আমাদের শিক্ষা কার্যক্রম থেমে থাকবে না, আমাদের চলতে হবে। দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের কণ্ঠে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চাদের জন্য কিন্তু দরকার স্কুল খোলাটা, কিন্তু গরমের জন্য একটু কষ্ট করছে আর কি। আসা যাওয়ার মাঝে যতই গরম হোক আর হোক, এখন তো লেখাপড়া বন্ধ করা যাবে। বাচ্চারা ঘরে থাকতে থাকতে ওদের একটা চিন্তা ভাবনা খিটখিটে মেজাজে পরিণত হচ্ছে। শিক্ষকরা জানান সরকারের নির্দেশনা মেনে শ্রেণী কার্যক্রমও চলবে, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রমগুলো আপাতত চলবে না, যা কিছু হবে শ্রেণীকক্ষে আসবে। আর আমাদের তো বিদ্যালয়ে পর্যাপ্ত পানির খাওয়ার ব্যবস্থা রয়েছেই। এদিকে ঢাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, তাপমাত্রা বাড়লেই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এই মানসিকতা ঠিক নয়। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়,
বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অন্যান্য স্থানেও তাপপ্রবাহ উপেক্ষা করে স্কুল কলেজে হাজির হয় শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা মেনে চলে প্রথম দিনের শ্রেণী কার্যক্রম। শিক্ষকদের মধ্যে ছিল সতর্কতা। স্কুল কলেজে আবারও কোলাহল। রবিবার চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল থেকে ছিল শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণা। ভালো হতো আমাদের জন্য, এখানে আসা যাওয়ার জন্য কষ্ট হয়ে যেতেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গরমের কারণে আরো কিছুদিন স্কুল বন্ধ রাখার পরামর্শ অভিভাবকদের। বড়দের গরম লাগতেছে, বাচ্চাদের বেশি লাগবে ওখানের মধ্যে। এখন যে হিট আপনার যে অবস্থা, অসুস্থ হওয়া সম্ভাবনা বেশি। দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি খুলনার শিক্ষার্থীরা। টানা ছুটির কারণে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা পুষিয়ে নিতে চান শিক্ষকরা। খুবই আনন্দিত, আমি আমার বান্ধবীদের পাশে বসতে পারবো। স্কুল খোলার অপেক্ষা করছিলাম, অনেক বান্ধবীদের সাথে দেখা হবে, খুবই আনন্দিত লাগছে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে যে ওদের সিলেবাস এবং নতুন যে কারিকুলাম সেটা যথাসময়ে সম্পন্ন করা। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। তা উপেক্ষা করেই অভিভাবকরা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেন, সঙ্গে বিশুদ্ধ পানি ও ছাতা। ছাতি নিয়েও আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। গরমে আমরা পানি খেলেও আমাদের অস্বস্তি লাগছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের জন্য খাবার, স্যালাইনের পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস ও পানির ব্যবস্থা নিশ্চিত করে কর্তৃপক্ষ। আমাদের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা, যেটা আমাদের পূর্বেই ছিল, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা সেটা আমাদের অব্যাহত রয়েছে। ময়মনসিংহে লোডশেডিংয়ের কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বেল বাজিয়ে শিক্ষার্থীদের পানি পান করানোর উদ্যোগ নেয় অনেক প্রতিষ্ঠান। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। পরের প্রসঙ্গে যাচ্ছি। ভাতের মাড় ফেলে দিলে পুষ্টিগুণ নষ্ট হয়। এতে চাল অপচয় হয় প্রায় 13 থেকে 16%। এছাড়া চাল পলিশিং বা ছাঁটাইয়ের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে পুষ্টি। তাই ছাঁটাই ছাড়া চালের বসা ভাত খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাধারণত চাল আকর্ষণীয় ও চিকন করতে পলিশিং করে ভোক্তার কাছে সরবরাহ করেন ব্যবসায়ীরা। পরে সেই চাল বাসায় রান্না করার সময় মাড় ফেলে দেন বেশিরভাগ মানুষ। এই প্রক্রিয়ায় চাল থেকে একটি বড় অংশের পুষ্টি হ্রাস পায়। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলা ও বিজ্ঞান পরিষদ আয়োজিত বসা ভাত তথা পুষ্টিভাত কনভেনশনে বক্তারা বলেন, চালের ভেতর যেসব পুষ্টি উপাদান ও ভিটামিন থাকে তার অধিকাংশই ভাত রান্নার সময় মাড়ের মধ্যে চলে আসে। এই মাড় ফেলে দেওয়া হলে এর সঙ্গে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানও চলে যায়। আমাদের এবছর 3,90,00,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, প্রায় 4 কোটি। 4 কোটি চালের যদি আমরা এইভাবে পলিশ করি তাহলে আমাদের 4-80 প্রায় 80 লাখ মেট্রিক টন অপচয়ের। মোটা চাল খাওয়াটাকে মনে করা হয় যেটা গরিব মানুষের কাজে, খেতে হবে আমাদের চিকন চাল যাতে উঠবার জন্য। বস্তুগত কোনো সত্যতা নেই, কিন্তু ভ্যালুটা তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে। শরীরের প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি আসছে চাল থেকে, কিন্তু ছাঁটাইয়ের পর যে চাল প্রাণী খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে তা থেকে চলে যাচ্ছে প্রকৃত পুষ্টি। বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি। ওই মোটা রাইসটাকে চিকন করতে করতে 14-15% আপনার শেড অফ করে দিলেন। আপনার এই এনার্জিটা তো সেখানে চলে গেল, ভিটামিনটা সেখানে চলে গেল। রাইস ব্রানগুলো সব কিছু ফেলে দেওয়া হচ্ছে, উপরে যে কাভারিংটা, সেই কাভারিংয়ে থাকছে ম্যাক্সিমাম পুষ্টি উপাদানগুলো। ঝুঁকি এখানে আছে। পুষ্টি ঘাটতি পূরণে চাল সঠিক নিয়মে প্রস্তুত ও রান্নার বিকল্প নেই বলে জানান তারা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 12টি খাতের শীর্ষস্থানীয় 29টি প্রতিষ্ঠান পেয়েছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড। রবিবার পুরস্কার বিতরণকালে প্রতিটি কারখানায় শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও নারী বান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
জমির ভৌগোলিক অবস্থান, পর্যাপ্ত পানি ও আলো বাতাসের ব্যবস্থা, প্রাকৃতিক শক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী, শ্রমিকদের সুরক্ষিত কর্মপরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয় নিশ্চিত করে তৈরিকৃত কারখানাগুলোকে সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি বলা হয়। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সনদ দেয়। প্রতিষ্ঠানটির তথ্য মতে বাংলাদেশে এখন গ্রিন ফ্যাক্টরির সংখ্যা 260টি। এর মধ্যে 12টি খাতের 29টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি পুরস্কার দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 29টি কারখানার প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোভন কর্মপরিবেশ ও মানবিক দৃষ্টিকোণে দেখার পাশাপাশি নারীবান্ধব কাজের পরিবেশ সুরক্ষিত রাখতে মালিকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং তাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকতে হবে, সেখানে সুপেয় পানির ব্যবস্থা থাকতে হবে। এই সকল বিষয় নিশ্চিতের মধ্য দিয়েই শোভন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তারা জানান, বৈদেশিক মুদ্রা অর্জন ও আন্তর্জাতিক মান নিশ্চিতে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। তীব্র গরমের মধ্যেও স্বস্তিদায়ক পরিবেশে কাজ করছেন মানিকগঞ্জের সিংগাইরের একটি প্যাকেজিং কারখানার কর্মীরা। সবুজ পরিবেশের মধ্যে কারখানাটি গড়ে তোলায় কাজকর্মে ক্লান্তি নেই কর্মীদের। সবুজ ঘাসে আবৃত মাঠ, গাছে পাখির কলকাকলি, চারপাশে গাছগাছালির নয়নাভিরাম দৃশ্য দেখে রিসোর্ট মনে হলেও এটি মূলত একটি প্যাকেজিং কারখানা। মানিকগঞ্জের সিংগাইরের জায়গির এলাকায় সবুজ বেষ্টিত 6 একর জায়গায় গড়ে উঠেছে এ প্যাকেজিং কারখানা। তীব্র তাপদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন পরিবেশ বান্ধব এই কারখানায় অনায়াসে কাজ করে যাচ্ছেন 550 কর্মী। গরমের দিনেও এটা একটা বেনিফিট আমরা পাচ্ছি, একটা শীতল একটা পরিবেশ আমরা ফিল করি এই জায়গা থেকে। কাজের ক্ষেত্রে এই পরিবেশ খুবই কর্মদক্ষতা বাড়ানোর জন্য বিদ্যমান। এর ভিতরে যখন কাজ করি তখন অত গরমও মনে হয় না, যখন বেরিয়ে এসে যখন দাঁড়ায় তখন আমাদের প্রাকৃতিক গ্রিন হাউস যখন বাতাস লাগে তখন আমাদের অনেক মন অনেক ফ্রেশ, অনেক ভালো হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, সবুজ ও স্বস্তিদায়ক পরিবেশ ছাড়াও কর্মীদের সুরক্ষায় রয়েছে নানা সুযোগ সুবিধা। আর আমি এমনভাবে একটা ডিজাইন করেছি যে কোনো ওয়ার্কার তার ডেস্ক থেকে, তার কাজের জায়গা থেকে সবুজ দেখতে পায়। প্রত্যেকটা ওয়ার্কার, যে ডান দিকে তাকাক বা বাম দিকে তাকাক, প্রত্যেকে এমন একটা ভাব করেছি যাতে তাতে সবুজের সাথে তাদের সম্পর্ক থাকে। জেলার অন্যান্য শিল্প কারখানা এমন পরিবেশ বান্ধব করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সচেতন করার জন্য কাজ করতে, তাদেরকে পরিবেশ কিভাবে আনা যায়, দূষণ নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে পরামর্শ দিচ্ছে এবং সেটা পরিবেশ সঙ্গে বিধিবিধান অনুসরণ করে। পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি পেয়েছে নানা সম্মাননা। দীপ্ত, বার্তা কক্ষ। নিয়ম নীতির তোয়াক্কা না করে রংপুরে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। কৃষি জমি, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গড়ে ওঠা এসব ভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে পুরোদমে। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর হুমকির মুখে পড়ছে কৃষি সহ জীববৈচিত্র্য। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, বগরগঞ্জ ও পীরগাছার এসব ইটভাটায় পুরোদমে কাজ চলছে, অথচ এগুলোর বেশিরভাগেরই কোনো অনুমোদন নেই। ভাটা এলাকার আশপাশের কৃষি জমিতে চাষ হচ্ছে আলু, ভুট্টা, শিম, কলা, পটল সহ নানা ধরনের সবজি। ভাটার কারণে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এই ভাটার কারণে আমাদের আলু কন, ধান কন, যে কোনো রবি সবজি কন আমাদের গাছ হয়, কিন্তু ফলের মাত্রা কম। গাছের মূল সমস্যা হয়ে যায়, মরে যায়, তারপরে হয়তো ঘর থাকা যায় না, ধানের ক্ষতি হয়, আম, কাঁঠাল ক্ষতি হয়। সেই সাথে ইটভাটার কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। না, এই যে ভাটার যে বায়ুদোষটা, যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা যে পাশে যায় ওই পাশে আবারটা ফসল জমিটা সবুজ হবে, সেটা হয়ে যায় হলুদ। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার 8 উপজেলায় 247টি ইটভাটা রয়েছে। এগুলোর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 32টির। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা হয়ে আসতেছে এবং এই কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করে পরিবেশবাদী সংগঠনগুলো। এই জমিগুলোর উর্বর অংশটুকু নিয়ে যায় ইটভাটা করা হচ্ছে
এতে আমাদের জমির সক্ষমতা কমে যাচ্ছে, আমরা খাদ্যে ঘাটতি পড়ে যাচ্ছি এবং যে ইটভাটাগুলোর আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বুদ্ধিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না, আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাবও অনুভব করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে রবিবার বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, কালো চশমা পরা দলটির নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির বক্তব্য তাদেরকেই ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি। সারা দেশে বিভিন্ন মামলায় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপি। তবে আগে থেকে অনুমতি না নেওয়ায় পুলিশের বাধার মুখে পড়তে হয় মিছিলটিকে। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে। ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছে। নারী নির্যাতন, শিশু নির্যাতন, অত্যাচারকে বুকে ধারণ করে আসন্ন কোরবানির ঈদে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বরং দেশীয় খামারিদের উৎসাহ দান ও সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানান তিনি। রবিবার সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে আয়োজিত 41তম বিসিএস লাইভস্টক ও মৎস্য ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে একথা বলেন মন্ত্রী। জানান, গবাদি পশুর রোগবালাই নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, সে লক্ষ্যে ভেটেরিনারি হাসপাতালগুলো উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনের সাথে বৈঠকের পর বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা 48 ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদে রবিবার সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করে সংগঠনটি। ধর্মঘটের কারণে 3 পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে একদিকে তীব্র গরম, অন্যদিকে গাড়ি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। আগুন ছড়া রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গণপরিবহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে যান। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণের শঙ্কা প্রকাশ করেছে টিআইবি। রবিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় নিরাপত্তার স্বার্থে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেওয়ার অধিকার সরকারের আছে উল্লেখ করে তিনি বলেন, এই আইনের অসঙ্গতিগুলো দূর করতে হবে। এটা না হলে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নতুন এই আইনের অপব্যবহার হওয়ার আশঙ্কা তৈরি হবে। ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি ও দুর্নীতির কারণে ব্যবসা ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। রবিবার রাজধানীতে প্রাক বাজেট আলোচনায় এমন অভিযোগ করেন তারা। এ সময় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এনবিআরের সংস্কার বিমুখতা এবং হয়রানি দুঃখজনক। আর অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব খাতের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার করা গেলে রাজস্ব আদায় 3 গুণ বাড়ানো সম্ভব। রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি আগামী বাজেটে সরকারের ব্যয় সংকোচনের পরামর্শ তাদের। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়। অভিযানের সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকি টকি অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সম্প্রতি ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা, থানচি ও রোয়াংছড়িতে কেএনএফের সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত অভিযানে কেএনএফের 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বাফেলোতে স্থানীয় সময় শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু ইউসুফ ও বাবুল মিয়া। ইউসুফ জনির গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের 3চটি গ্রামে, আর বাবুল উদ্দিনের বাড়ি কুমিল্লায়।
স্থানীয় সংবাদ মাধ্যম দ্য বাফেলো নিউজের প্রতিবেদনে বলা হয় 100 জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে। রবিবার সৌদি আরবে এক সম্মেলনে কথা বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় আরও ইসরায়েলি হামলার আশঙ্কা করে তিনি বলেন, গাজার সব ফিলিস্তিনি রাফা নগরীতে জড়ো হয়ে আছে, তাই সেখানে ইসরায়েলের কেবল একটি ছোট হামলাও ফিলিস্তিনিদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যা ও নৃশংসতার প্রতিবাদে চলা বিক্ষোভ যুক্তরাষ্ট্রের 40টির মতো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত 550 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি ক্যাম্পাসে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভের কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও আবার ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সবগুলো ক্যাম্পাসেই শিক্ষার্থীদের দাবি প্রায় অভিন্ন। গাজায় অবিলম্বে হামলা বন্ধ এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করা। দ্য সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে শিবির তৈরি করে অবস্থান নিয়েছেন। এসব শিবিরে বর্ণবাদীদের জন্য কোনো বিনিয়োগ নয় লেখা ব্যানার টানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির প্রতি এখনও সাড়া দেয়নি কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ বিক্ষোভ দমনে কোথাও কোথাও শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে। শনিবার বোস্টনে দাঙ্গা পুলিশ নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে একটি শিবির উঠিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা এর নিন্দা জানান। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জার্মানির বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে শিবির স্থাপন করেছে যুদ্ধবিরোধী কর্মীরা। এছাড়া প্যারিসেও বিক্ষোভ হয়েছে। যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে সুইডেনেও। লন্ডনের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অসংখ্য মানুষ। গাজায় গত 7 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় 34,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ভারত সফর স্থগিত করে চীনে গেছেন ইলন মাস্ক। রবিবার আচমকাই বেজিংয়ে পৌঁছান টেসলা প্রধান। চীনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় অনেক গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের কথা ছিল ইলন মাস্কের। এর মধ্যেই হঠাৎ স্থগিত হয়ে যায় সেই সফর। মাস্কের চীন সফরের খবর প্রকাশে আসতেই ভারত জুড়ে বিতর্ক ছড়িয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে তানজিদ হাসান তামিম। আর প্রায় 1.5 বছর পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসাইন ধ্রুব। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসান। চোটের কারণে নেই সৌম্য সরকার ও আলী ইসলাম পারভেজ। স্কোয়াডে রাখা হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজকে। আগামী 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। আগামী বছর থেকে জাতীয় দলে খেলবেন তামিম ইকবাল। রবিবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি পরিদর্শনকালে সাংবাদিকদের এই কথা জানান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে সিআরপি পরিদর্শনে যান তিনি। সেখানে চিকিৎসাধীন পক্ষাঘাতগ্রস্তদের নানা কার্যক্রম ও খেলাধুলা উপভোগ করেন মন্ত্রী। সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরি টেইলর ও নির্বাহী পরিচালক অধ্যাপক সোহরাব হোসেন সহ সিআরপির কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
তীব্র গরমে একদিনের মাথায় বন্ধ মাধ্যমিক স্কুল ও কলেজ, খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ বন্ধের পর প্রাণচঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম দিনে উপস্থিতি ভালো, তবে চিন্তিত অভিভাবক। মার ফেললে পুষ্টির সাথে চাল অপচয় হয় 16%, বসা ভাত খাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল 29 প্রতিষ্ঠান, কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।